আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শওকত জাহান, প্রভাষক রসায়ন, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজ আমরা একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। চলে আসুন স্ক্রিনে। আমরা এই পাঠ অনুশীলন শেষে শিখতে পারবো কি পাউলির বর্জন নীতি, আহ্বান নীতি, হুন্ডের নীতি এই সম্পর্কে জানতে পারবো। পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি বলে যে কোনো একটি পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, একটি ভিন্ন হবে। প্রথম তিনটি একই হলে চতুর্থটি ভিন্ন হতেই হবে। প্রথম ইলেকট্রনের জন্য n=1, l=0, m=0, s=+½ হলে দ্বিতীয় ইলেকট্রনের জন্য n=1, l=0, m=0, s=−½ এখানে n হলো আকার, l আকৃতি, m কৌণিক অবস্থান, s হচ্ছে স্পিন। দেখা যাচ্ছে যে ইলেকট্রনের দুইটির মধ্যে স্পিন দুইটি বিপরীতমুখী হয়। মূলত এটি মূল কথা। তাহলে আমরা বলতে পারি যে একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুইটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়। আমরা জানি যে একটি শক্তি স্তরে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। সে অনুযায়ী n=1 হলে 2n² 2, n=2 হলে 2n² 8। তার মানে 2 × 2 স্কোয়ার, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। n=3 হলে 2n² 18। 1s2 = 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন ধারণ করতে পারে। 2s² 2p6 = 8, সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। 3s² 3p6 3d10 = 18, সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। কিছু ইলেকট্রন বিন্যাস দেখি। f9, এটা ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই? 1s2 2s2 2p5। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি f9 এর সমান কি লিখতে পারি? এখানে আসতে হচ্ছে 2 আর 1s2। তাইলে 1 এর মধ্যে কয়টা আছে? s2 এর মধ্যে 2, আর এখানে 2 এর মধ্যে আছে কত? 7। তাইলে আমাদের 2 আর 7। অ্যালুমিনিয়াম 13 এ আমরা ইলেকট্রন বিন্যাস করলে লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p1। এটাকে আবার অ্যালুমিনিয়াম 13 আমরা এইভাবে লিখতে পারি। এখানে কত? 2 এর মধ্যে আছে কত? 6 আর 2 এ 8, আর এখানে 3 এর মধ্যে আছে 2 আর 1 এ 3। আয়রন 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এখানে আমাদের 2 এর মধ্যে কত? 6 আর 2 এ 8। এখানে হচ্ছে আমাদের 3 এর মধ্যে কত আছে? 6 6 12 আর 2 এ 14, আর 4 এর মধ্যে 2। তাইলে 2 8 14 2। আহ্বান নীতি। এই নীতি অনুযায়ী শক্তির ক্রম অনুসারে ইলেকট্রনগুলো অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে কম শক্তির অরবিটালে যায় এবং পরে বেশি শক্তির অরবিটালে যায়, কারণ কম শক্তির অরবিটালের স্থায়িত্ব বেশি। কোন অরবিটালের শক্তিকে সাধারণত n+l দ্বারা প্রকাশ করা হয়, যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোনো অরবিটালে n+l এর মান যদি কম হয় তবে সেই অরবিটালে শক্তি কম। যেমন 3d অরবিটালের জন্য n=3 এবং l=2, তাইলে n+l = 3 + 2 = 5। 4s অরবিটালের জন্য n এর মান 4 এবং l এর মান 0, তাহলে n+l = 4 + 0 = 4। আহ্বান নীতি অনুসারে পটাশিয়াম 19 এবং স্ক্যান্ডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাস আমাদের নিম্নরূপ। পটাশিয়াম 19
1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এখানে আমাদের 3p6 এর পরে কিন্তু 4s1 এ চলে গেছে, 3d তে যায়নি। আর স্ক্যান্ডিয়ামে আমাদের আছে কত 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। যেহেতু 4s এর শক্তি 3d এর চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করেছে। আবার স্ক্যান্ডিয়ামের বেলায় নিম্ন শক্তি 4s পূর্ণ করে উচ্চ শক্তি সম্পন্ন 3d তে প্রবেশ করেছে। নিম্ন শক্তি 4s পূর্ণ করে তাহলে ইয়েতে প্রবেশ করেছে। আবার দুইটি অরবিটালের মধ্যে যদি n প্লাস l এর মান সমান হয়, তবে তাদের মধ্যে যার n এর মান কম ইলেকট্রন ওই অরবিটালে আগে যাবে। যেমন 3d অরবিটালের জন্য n equal to 3 এবং l equal to 2, তাইলে n plus l equal to 3 plus 2 equal to 5। আর 4p অরবিটালের জন্য n equal to 4 l equal to 1, তাইলে n plus l equal to 4 plus 1 equal to 5। দেখা যাচ্ছে যে 3d এবং 4p অরবিটালে n plus l এর মান সমান, কিন্তু 3d এর ক্ষেত্রে n এর মান 3 এবং 4p এর ক্ষেত্রে n এর মান 4। তাহলে বলা যায় যে 4p এর চেয়ে 3d এর শক্তি কম, 3d এর স্থায়িত্ব বেশি, তাই 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমরা এখানে লিখছি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 6f 7s 7p ঠিক এভাবে যাবে 8s। তাহলে আমরা যদি এভাবে তীর চিহ্ন দিয়ে দেখাই দিই, তখন আমরা দেখি প্রথম তীর চিহ্ন কি নির্দেশ করছে আমাদের 1s এ, দ্বিতীয় তীর চিহ্ন পরেরটা 2s এ, পরেরটা 2p 3s এ, পরেরটা 3p 4s এ, ঠিক এইভাবে পরেরটা আসবে 3d 4p 5s এ, ঠিক এইভাবে আমাদের আসবে। এবারে তীর চিহ্ন যার মধ্যে দিয়ে আগে যাচ্ছে ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে, পরে পরেরটাতে যাবে। এইভাবে লেখা যায়। আমরা কি লিখতে পারি 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s। এইভাবে যে আমরা লিখলাম, ইলেকট্রন বিন্যাস যখন আমরা করতে যাব তখন আমাদের ঠিক এভাবে আসবে, 3d আসবে ঠিকই 4s এর পরে, 4s এ কিন্তু ইলেকট্রন আগে চলে যাবে, কিন্তু আমরা যখন সাজায় লিখতে যাব তখন 3d টা 4s এর আগে লিখব। ডি উপস্তরে যদি 9টি পূর্ণতার চেয়ে একটি কম অথবা 4টি অর্ধপূর্ণের চেয়ে একটি কম ইলেকট্রন থাকে, তবে ডি অরবিটালে তার পরের এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয় এবং তা পূর্ণ করে 10 অথবা অর্ধপূর্ণ 5-এ থাকে। কারণ ডি অরবিটালে এরকম পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় স্থায়িত্ব বেশি হয়। সেই জন্য আমরা লিখতে পারি কি কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2 এর পরিবর্তে আমরা লিখবো, এখানে কি হবে না, এখানে বলে দিছে আগে 9 হবে না, আমাদের কি করতে হবে 10 করতে হবে। যদি আমরা এখানে 10 করি তখন এখান থেকে আমাদের একটা ইলেকট্রন নিয়ে আসতে হবে এখানে, তাইলে আমাদের শুদ্ধ কোন জিনিসটা হচ্ছে এই জিনিসটা কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 9 হবে না, ডি এর বেলায় এখানে 9 হবে না, 10 চলে আসবে আর এখানে 4s1 হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের যখন 4 থাকবে তখনও 4 হবে না, 5 হয়ে যাবে, এখানে 1 চলে আসবে। হুন্ডের নীতি, এর নীতি অনুযায়ী কোনো উপস্তরের প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান। যেমন পি অরবিটালের 3টি উপস্তর হয়েছে, পি এইচ পি ওয়াই পি জেড, এই 3টি সমান শক্তি সম্পন্ন। অরবিটালের মধ্যে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিন প্রবেশ করে এবং পরে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। একই স্পিনওয়ালা ইলেকট্রন কখনো একসাথে প্রবেশ করে না, তারা বিকর্ষণ করে। যেমন এখানে দেখো
1s 2 দুইটা বিপরীতমুখী স্পিন, 2s 2 দুইটা বিপরীতমুখী স্পিন, 2px 2py 2pz। এখানে 2px এটার মধ্যে দুইটা, py এর মধ্যে একটা, z এর মধ্যে একটা। হুন্ডের নীতি 3টি p অরবিটাল, 5টি d অরবিটাল ও 7টি f অরবিটালের প্রতি প্রযোজ্য। s অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। বাড়ির কাজ ক্রোমিয়াম ও সিলভারের ইলেকট্রন বিন্যাস লিখুন। থ্যাংক ইউ।